সৈয়দ আশরাফের মৃতদেহ দেশে আসছে আজ। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানীতে দাফন কাল। উন্নয়নের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে সরকার, আশা তরুণদের। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। নির্বাচনে ভরাডুবির হতাশা কাটাতে দল পুনর্গঠনের সঙ্গে পরিকল্পিত আন্দোলনে যাবে বিএনপি। সংসদে না এলে আবারও ভুল করবে বলছে আওয়ামী লীগ। এবং বিপিএল এর ষষ্ঠ আসর শুরু আজ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি চট্টগ্রাম ভাইকিংস। অপর ম্যাচে ঢাকা প্রতিপক্ষ রাজশাহী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার মরদেহ গ্রহণ করবেন। গতকাল গণমাধ্যমে পাঠানো দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, সন্ধ্যা 7টায় সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বেইলি রোডে তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে। কাল সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হবে। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর 12টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা হবে। তৃতীয় জানাজা দুপুর 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতাকে। নতুন সংসদ ও সরকারের কাছে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত চায় সবাই। পাশাপাশি দুর্নীতির মাত্রা হ্রাসে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। সেই সঙ্গে টেকসই উন্নয়নের দিকে সরকার গুরুত্ব দেবে বলেও আশা তাদের। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদ্ধতিগত উন্নয়ন এবং জবাবদিহিতা বাড়িয়ে উন্নয়নকে ত্বরান্বিত করার পরামর্শ বিশেষজ্ঞ ও তরুণদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদ ভবন দেশের 16 কোটি মানুষের আস্থার প্রতীক। কখনো কখনো এই ভবন আস্থার প্রতিদান দিতে পেরেছে, কখনো হতাশ করেছে দেশের মালিকদের। এভাবেই কেটে গেছে 10টি সংসদ নির্বাচন। 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনও হয়ে গেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট একচেটিয়া জয় পেয়ে তারা তৃতীয়বার সরকার গঠনের পথে। এরই মধ্যে তাদের বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শুরু হয়ে গেছে একাদশ সংসদের পথচলা। প্রতিটি সংসদের কাছেই মানুষের কিছু প্রত্যাশার জায়গা থাকে। যেহেতু আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, সেহেতু উন্নয়নের ধারাবাহিকতা চান সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নতুন সংসদ ও সরকারের কাছে চাইছেন একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতার বাংলাদেশ। ব্যাংক খাতটা যে আমাদের দুর্নীতির পরিমাণ এখনো অনেক বেশি, ভবিষ্যতে বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি এখানে এখন প্রপার দৃষ্টিকোণ না দেওয়া হয় আর কি। আমাদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমাদের 16 কোটি মানুষ, আমাদের 32 কোটি হাত আছে। তো এইগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। প্রাইভেট সেক্টরগুলো আছে, সেটা কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের নজর দেওয়া হচ্ছে না। যে কোনো একটা সেক্টরে যাবেন আপনি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে যাবেন, আইন আদালতে যাবেন, সেখানে বছরের পর বছর দীর্ঘ মামলার জটিলতা থাকবে। প্রত্যেকটা সেক্টরে প্রায় একই জিনিস লক্ষ্য করা যায়, তো এদের মধ্যে সমন্বয়ের ব্যাপক অভাব। এই জিনিসটাতে যদি আমরা আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে মনে হয় এই রাষ্ট্রীয় যে অর্গানগুলো ওগুলো হচ্ছে সঠিকভাবে চলবে এবং হচ্ছে আমাদের উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে। গেল 5 বছরে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে। এবার টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন এই বিশেষজ্ঞ। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদ্ধতিগত উন্নয়ন করতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দিলেন তিনি। প্রত্যেকটা প্রফেশনাল বডির ভেতরে প্রফেশনালিজম, এথিক্সটাকে আবার নতুন করে গ্রো করাতে হবে। সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, সেখানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই জিনিসগুলো যদি বর্তমান সরকার নিয়ে আসতে পারে, তাহলে
বাংলাদেশটা উন্নয়নের সাথে সাথে বাকি যে প্রপঞ্চগুলো আছে সেইগুলো হাত ধরাধরি করে চললে আমার মনে হয় আসলেই বঙ্গবন্ধু সোনার বাংলাকে আমরা দেখতে পারবো আমাদের জীবিত অবস্থায়। তরুণদের কথা মাথায় রেখে যথাযথ কর্মসংস্থান তৈরি এবং উদ্যোক্তা বান্ধব অর্থনীতি গড়ে তোলার প্রত্যাশা নতুন সরকারের কাছে। খান আলামিন, RTV, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবির পর দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। এই অবস্থায় সামনের দিনে দল পুনর্গঠন ও পরিকল্পনা ঠিক করে আন্দোলনে যাওয়ার উপর জোর দেন দলটির নেতারা। এদিকে আওয়ামী লীগের মতে সংসদে না থাকলে ভবিষ্যতে একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। রিপোর্ট করছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ফলাফল প্রত্যাখ্যান করে শপথ নেননি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের 7 সংসদ সদস্য। শপথের দিন পুনরায় নির্বাচনের দাবিতে ইসির কাছে স্মারকলিপি দেয় সরকার বিরোধী জোটটি। তবে বিএনপি শপথের বিপক্ষে থাকলেও দলটির একটি অংশ সংসদে যোগ দেওয়ার পক্ষে। তারা বলছেন এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে ভবিষ্যতে দল ক্ষতিগ্রস্ত হয়। তারা মনে করেন সংসদের ভিতরে বাইরে সরব থেকেই দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতে হবে। সেই সঙ্গে দল গুছিয়ে আগামীতে আন্দোলনে যাবার পক্ষেও মত দেন এই নেতা। আমাদের আন্দোলন এমনভাবে আসবে যে এটাকে যদি বৃহৎ আকার আন্দোলন না করতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি মনে করি এটা সম্ভব, তবে কৌশলগত আন্দোলন। সংসদে যেতে হলে আগে কাজগুলো আগে করতে হবে। আগের কাজগুলো এগুলো করার পরে শপথ আরও সময় আসছে, 90 দিন পর সময় শেষ হয়ে যাবে। কিন্তু মিটারে আমরা আরও কিছু কাজ সংগঠনমূলক গঠনতন্ত্রমূলক কাজগুলো করতে পারি তাহলে এগোতে পারবো। এদিকে আওয়ামী লীগ মনে করে ঐক্যফ্রন্টের 7 বিজয়ী প্রার্থীর সংসদে থাকা না থাকার সিদ্ধান্ত জোটের। তবে বিএনপি সংসদে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ভোটে অংশগ্রহণ করেছি, এটা জনগণ যাকে ভোট দিয়েছে নির্বাচিত হয়েছে। তাদের যারা নির্বাচিত হয়েছে জনরায়ের প্রতি সম্মান দেখে তাদের সংসদে যাওয়া উচিত বলে আমি মনে করি। যদি তারা না যায় তাহলে ভবিষ্যতের নির্বাচনী পলিটিক্সে তাদের পরিণাম আরো ভয়াবহ হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের মধ্যে 288টিতে জয় পেয়েছে মহাজোট। অন্যদিকে 7টি আসনে জয় পায় ঐক্যফ্রন্ট। এহতেরামুল হক, RTV, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাওয়াইল ওভারব্রিজ এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঝাওয়াইল ওভারব্রিজ পাথর বোঝায় একটি ট্রাককে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। পরে নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। নিহতরা হলেন টাঙ্গাইলের ইদ্রিস আলী ও তার পুত্র মজুর মিয়া এবং পিকআপ চালক রাজু আহমেদ। নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় বুলু নামের অভিযুক্ত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এজাহারে থাকা 9 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হলো। ভোটের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মেম্বারের নেতৃত্বে 10 জন ওই গৃহবধূর বাড়িতে হামলা করে। এক পর্যায়ে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে গিয়ে নিয়ে গণধর্ষণ করে। ভিকটিম ওই নারী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 16 বছর বন্ধ থাকা মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ আবারও শুরু হয়েছে। রেলপথটি সচল হলে ভারতের সঙ্গে আমদানি রপ্তানির পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে এবং যাতায়াতের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন এলাকাবাসী। চৌধুরী ভাস্কর হোমের সহায়তায় রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নি। সালে আসাম বেঙ্গল রেল লাইন স্থাপন করা হয়। 1947 সালে দেশ বিভাগের পর এই ট্রেন লাইনে কুলাউড়া রেলওয়ে জংশন হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করত। কয়েকবার দুর্ঘটনার পর 2002 সালের 7 জুলাই শাহবাজপুর কুলাউড়া রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই রেল লাইনের 47 কিলোমিটার জুড়ি, দক্ষিণ ভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুরাউল ও শাহবাজপুর স্টেশন রয়েছে। রেলপথের কাজ আবার শুরু হওয়ায় আনন্দিত এলাকাবাসী। সবাই নতুন স্বপ্ন দেখছে আগামী দিনের এটা সফল রেল লাইন হবে। আমরা কুলাউড়া, বড়লেখা এলাকার মানুষ আমরা সব আনন্দিত। কয়েক লক্ষ মানুষ যেতে পারবে, খুব
কম সময় এবং খুব কম খরচে সবই যে কোনো সদরের সাথে যোগাযোগ করতে পারবে। গেল 10 সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী দিল্লি থেকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল লাইনের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান কালিন্দী রেল নির্মাণ কোম্পানি পুনর্বাসনের কাজ শুরু করেছে। বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান রূপসী বাংলা রেল নির্মাণ লিমিটেড জনবল সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। রেল লাইনে যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার এবং বাংলাদেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অন্যান্য ক্ষেত্রে তাদেরকে নানা ধরনের সহযোগিতা আমরা করে আসছি। নিউ রেলওয়ে স্টেশন বিল্ডিংস, নিউ প্ল্যাটফর্মস and new bridges, 17 major bridges are there which we are making in this section. 678 কোটি টাকার প্রকল্পের ভারতের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে 550 কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হবে 2 বছরের মধ্যে। সুরাইয়া মুন্নি, আরটিভি। বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। শত বছর ধরে সাগরের তলদেশে জমা হওয়া লাইমস্টোন ভৌগোলিক পরিবর্তনের কারণে উঠে আসে পৃথিবীর বুকে, জন্ম নেয় স্টোন ফরেস্ট। বিশ্বের একমাত্র পাথরের বনটিকে 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। স্টোন ফরেস্ট ঘুরে এসে রিপোর্ট করছেন আতিকা রহমান। চীনের ইউনান প্রদেশের চিরবসন্তের শহর কুনমিং। কুনমিং থেকে 85 কিলোমিটার দূরে শিলিন শহরে রয়েছে এক বিস্ময়কর স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। বনের পুরো এলাকা জুড়ে কয়েক হাজার পাথরের পাহাড়। এই বনে পাতায় ছেয়ে থাকা সবুজের পরিবর্তে বিশাল পাথরের বৃক্ষ। এ যেন রূপকথার রাজ্য। স্টোন ফরেস্ট সত্যি অসাধারণ মায়াবী একটি জায়গা। এখানে 12 মাসই বসন্ত থাকে। পাথরের পাশাপাশি এই ফরেস্টের সবুজ প্রকৃতি এবং লেক ভীষণ ভালো লেগেছে। পাথরের অভূতপূর্ব সব কারুকার্য ও ফরেস্টের মধ্যে থাকা অপূর্ব লেকের টানে এখানে ছুটে আসেন নানা দেশের পর্যটক। চীনের কবি সাহিত্যিক ও দার্শনিকদের তীর্থস্থানও বলা হয় স্টোন ফরেস্টকে। আমি কোরিয়া থেকে এসেছি ঘুরতে, ভীষণ ভালো লাগছে। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি কিন্তু এমন পাথরের বন পরিবেশ দেখিনি, অপূর্ব। স্টোন ফরেস্টে আসলে অন্য জগতে হারিয়ে যাই। নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার দেশে এত সুন্দর জায়গা আছে। এখানে আসলে অনেক গান কবিতা লিখতে ইচ্ছে করে। এই পাথরের বনের কল্পকাহিনী আমাকে ভীষণভাবে রোমাঞ্চিত করে। ফরেস্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী পাথরের অরণ্যের এই অবস্থা হয়েছে 270 মিলিয়ন বছর আগে। সে সময় হয়তো এখানে বড় ভূমিকম্প হয়েছিল। এরপর সাগরের তলদেশ থেকে বেরিয়ে আসে লক্ষ বছরের পুরনো বৈচিত্র্যময় বিরল পাথরের পাহাড়। বাংলাদেশ থেকে যাওয়া টুরিস্টরাও স্টোন ফরেস্টের সৌন্দর্যে বিমোহিত হন। আমার কাছে অনেক ভালো লাগছে এটা দেখতে, এবং বাংলাদেশের লোকজন আরো কুনমিংয়ে আসা উচিত এই ন্যাচারাল ভিউ দেখার জন্য। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, মানে এই ধরনের ভিউ তো আসলে দেশে দেখা যায় না। স্টোন ফরেস্টের প্রতি বছর নিজস্ব সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনানের আদিবাসীরা। বিশ্বের অন্যতম হেরিটেজ কুনমিংয়ে স্টোন ফরেস্ট। চায়নার এই পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক প্রতিদিন আসছে। বাংলাদেশের একটি দল এসেও অভিভূত হয়েছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে। তারা বলছেন এমন অপরূপ সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। আতিকা রহমান, আরটিভি, কুনমিং, চায়না। এই ছিল সকালের সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৈয়দ আশরাফের মৃতদেহ দেশে আসছে আজ। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের জানাজা শেষে বনানীতে দাফন কাল। উন্নয়নের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে সরকার, আশা তরুণদের। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। নির্বাচনে ভরাডুবির হতাশা কাটাতে দল পুনর্গঠনের সঙ্গে পরিকল্পিত আন্দোলনে যাবে বিএনপি। সংসদে না এলে আবারও ভুল করবে বলছে আওয়ামী লীগ। এবং বিপিএল এর ষষ্ঠ আসর শুরু আজ। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি চট্টগ্রাম ভাইকিংস, অপর ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। সকালের সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।